He's uh, he's so cock and sure that he applied for the job before declaration of the result. ভেরি গুড। তারপরের সেন্টেন্স হচ্ছে যে কক ইন আ স্নুক। এটার মানে হচ্ছে উম, হুম, এটার মানে হচ্ছে অহংকার দেখানো কিছু। ইম্পোর্টেন্ট কন্টেম্প, ঘৃণা ঘৃণা, অহংকার না। হ্যাঁ, he is so proud of সো her wealth that he cock a snook with at her husband. ভেরি গুড। তারপরে চ্যাপ্টার অ্যান্ড ভার্স, যার অর্থ ফুল ডিটেল। এটা সেন্টেন্স হচ্ছে হি ইজ so smart that he can narrate the whole story chapter and verse. তারপরের ওয়ার্ড হচ্ছে কুল ওয়ান সিলস। এটার হুম। মানে হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করা। ভেরি গুড। হি ইজ cool one hills before he could meet the president at this party. তারপরে হচ্ছে ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি। হ্যাঁ, ক্যারট অন স্টিক পলিসি। এটার মানে হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। সাকসেসফুল বিজনেসম্যান অলওয়েজ ক্যারট অ্যান্ড স্টিক পলিসি ফর হিজ এমপ্লয়িজ। হুম। লাস্টেরটা হচ্ছে যে কাম ইন হ্যান্ডি। কাম ইন হ্যান্ডি। এটার মানে হচ্ছে যে ইউজফুল কিছু। হুম। টেক সাম উলেন ক্লোথস, ইট মে কাম ইন হ্যান্ডি ইন শিমলা। আর আচ্ছা। ডি থেকে হচ্ছে ডিগ ইন ডিগ দ্য গ্রেভ। এর মানে হচ্ছে কোনো কিছু ধ্বংস হওয়া। হুম। এটার সেন্টেন্স হচ্ছে যে অল all the support of the after all the support of the enemy, হুম। he dug the grave of his reputation. ভেরি গুড। তারপরে হচ্ছে সেকেন্ড ড্র আ লং বো। এটার হচ্ছে যে মানে হচ্ছে বাড়ি চড়িয়ে বলা, কোনো এক্সাজারেট। হ্যাঁ হ্যাঁ যে he was a great politician in the world, but his followers take a long bow. তারপর হচ্ছে ডাই ইন ওটা হার্নেস। বো এটার নয়, মানে ওটাকে বাও বলে, বাও। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাস। হ্যাঁ, ডাই ইন হার্নেস এর মানে হচ্ছে যে কাজ করতে গিয়ে কারোর মৃত্যু হওয়া। এটার কাজ সেন্টেন্স হচ্ছে কাজরত, যে কর্মরত অবস্থায়, কাজ করতে গিয়ে নয়, কর্মরত মানে অবস্থায় হ্যাঁ মারা যায়। আমার অবস্থা। এটা সেন্টেন্স হচ্ছে যে আওয়ার প্রিন্সিপাল ডাইড ইন হার্নেস। হুম। তারপরে ডাচ কারেজ। ডাচ কারেজ। এটার মানে হচ্ছে যে মদ্যপানের প্রভাবে কোনো কিছু নিয়ে আহ, মানে বীরত্ব দেখানো। এটা সেন্টেন্স হচ্ছে যে ইন আ কাপল অফ শর্ট অফ ডাচ কারেজ হি ওয়াজ ফেস এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। হুম। তারপর হচ্ছে ডিয়ার ডেভিল। এর মানে হচ্ছে আহ, খুব সাহসী একজন কেউ, মানে নির্ভীক ব্যক্তি। এটা সেন্টেন্স হচ্ছে যে only a daredevil person can face the land mafia. হুম। আর তারপরে হচ্ছে ডেড ব্রোক। এটার মানে হচ্ছে দরিদ্র। পেনিলেস, আহ, ভেরি গুড। হ্যাঁ, আফটার দ্য রেকলেস স্পেন্ডিং হি ডেড আ ব্রোক দিস ডেজ। হুম। স্যার 20টা হয়ে গেছে। ওকে, ভেরি গুড। এই তো, পড়া হবে না বললে হবে? আচ্ছা, আমার পড়া ধরার স্টাইলটা প্রথম কিরকম ছিল বলি। প্রথম আমি এরকম করে ধরতাম, ওপেন কোয়েশ্চেন, আমি বলতাম ডিগ দ্য গ্রেভ মিনিং কে বলতে পারবে, এরকম করে ধরতাম, ঠিক আছে। আস্তে আস্তে প্রসেস গুলো চেঞ্জ করছে এই কারণে যে তুমি দেখো 20টা বললে মানে 20টাই তুমি জানো। আর আমি যদি এইভাবে ধরতাম তাহলে কি হতো, তাহলে আমি যেটা ধরতাম সেটা দেখা গেল ভাগ্যচক্রে তোমার মনে আছে, বাকিগুলো হয়তো মনে নেই। তাহলে কি হলো, তোমার কিন্তু গ্যাপ রয়ে গেল। তো তার জন্য আমি এই প্রসেসটা মানে চালু করেছি। আগের প্রসেস ওটা ছিল, এখন এটা। এবার নতুন আর একটা প্রসেস করবো এরপরে, সেটা হচ্ছে টাইম বেঁধে দেবো। এই যে তোমরা আস্তে 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 ভেবে ভেবে বলছো, এটা যেহেতু প্রথমের দিক, একটু টাইম লাগবে আমি জানি,
ওই জন্য আমি টাইম বেঁধে দিচ্ছি না, কিন্তু তোমাদেরকে এর পরে আস্তে আস্তে একটা লিমিট দেবো যে এই টাইমের মধ্যে বলতে হবে, পুরোটা 20টা বলতে হবে এই টাইমের মধ্যে, ঠিক আছে? সেটা ধরে ধরে নাও 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড বড় জোর, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু টাইম বেঁধে দেবো, তো সেরকম ভাবে প্রস্তুত হও তোমরা, সবাইকে বলছি। আর ইউ অল ইন্টারেস্টেড, না চাপাচাপি হয়ে যাবে মনে হচ্ছে? তোমরা কি ইন্টারেস্টেড? কি রে বাবা, কথাই তো বলা যায় না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যারা পড়া করছে শুধু তারাই হ্যাঁ স্যার বললো। আচ্ছা, এরপরে চিরঞ্জিত পড়া হবে? হ্যাঁ স্যার হয়েছে। বাহ, চিরঞ্জিত পড়া বলবে আজকে, বলো। কেন স্যার আমি কি বলি না বলুন? না তুমি বলো, মানে বলছি তুমিও বলছো ভালো লাগছে, সবাই বলছে আজকে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা স্যার বলবো। হ্যাঁ বলো। চিক বাই জল। চিক বাই জল মানে হচ্ছে এই খুব কাছাকাছি ভাবে। হ্যাঁ হ্যাঁ। মানে এটা হচ্ছে ইন মেট্রোপলিটন সিটিজ ইট ইজ কমন দ্যাট অ্যাফ্লুয়েন্স এন্ড প্রপার্টি এক্সিস্ট চেক বাই জল। হ্যাঁ হুম, চিক বাই জল। ভেরি গুড। তারপর এটা হচ্ছে কাম টু এ পাস, মানে হচ্ছে হুম, খুব মানে ডিফিকাল্ট একটা সিচুয়েশন আর কি। তো as he was driving recklessly in a crowded street, he had he had a close না ওটা তো কাম টু এ পাস। হ্যাঁ হ্যাঁ দ্যাট ইজ না না স্যার আমি ভুল বললাম স্যার, পরেরটার এটা বলে ক্লোজ সেভটা দিচ্ছিলাম। বলে দিয়েছিলে, ক্লোজ সেভটা। হ্যাঁ ক্লোজ সেটটা বলে দিচ্ছিলাম। তো কাম টু এ পাস হচ্ছে খুব ডিফিকাল্ট সিচুয়েশন, দ্য থিংস হ্যাভ কাম টু সাচ এ প্রিটি পাস দ্যাট হি ইজ ফিনান্সিয়ালি রুইন্ড। হ্যাঁ ভেরি গুড। তারপরেটা হচ্ছে ক্লোজ শেপ, মানে হচ্ছে এই যে তোমাদেরকে পড়াটা ধরছি, এই মজাটা তোমরা পরীক্ষার খাতায় গিয়ে পাবে, তখন তোমরা বলবে যে স্যার পড়িয়েছিল আমাদেরকে। হ্যাঁ স্যার এটা তো সবকটা মুখস্থ, সেটা আপনি ঠিক বলেছেন। একদম, বলো। ক্লোজ শেপ এটা হচ্ছে খুব মানে মানে খুব এর মধ্যে থেকে বেঁচে যাওয়া আর কি, মানে খুব হুম, একটা সংকট অবস্থা থেকে বেঁচে যাওয়া, সংকট মোচন মুক্তি বাংলাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সংকটন মুক্তি সরি। অ্যাজ হি ওয়াজ ড্রাইভিং রেকলেসলি ইন এ ক্রাউডেড স্ট্রিট হি হুম, হ্যাড এ ক্লোজ শেপ। ভেরি গুড ভেরি গুড, হচ্ছে হচ্ছে, বলো বলো বলো। ক্লিঞ্চ দা ইস্যু, মানে হচ্ছে যে কোনো সমস্যার আর কি ইয়ে বের করা, সমাধান বের করা। হুম তো হুম। এটার এ হচ্ছে when he agreed to leave the house for good, it clinched the issue in favor of his mother wife, হ্যাঁ। favor of his wife। তারপর এটা হচ্ছে চেকার্ড কেরিয়ার, মানে ফুল অফ আপস এন্ড ডাউন, মানে একটা স্থির অবস্থা না থাকা আর কি। হ্যাঁ তো হুম, পলিটিশিয়ানস জেনারেলি হ্যাভ এ চেকার্ড কেরিয়ার অল অ্যালং। তারপরটা ভেরি হচ্ছে গুড। ককে স্নুপ। ককে স্নুপ মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে অবজ্ঞা, অশিষ্ট অবজ্ঞা দেখানো। হুম অবজ্ঞা হুম। দেখানো। তো সি ইজ সো প্রাউড অফ হার ওয়েলথ দ্যাট দ্যাট সি অলওয়েজ cocks a snook at the acts of her husband। হুম, চ্যাপ্টার অ্যান্ড ভার্স, মানে হচ্ছে পুরো হুবহু বিবরণ দেওয়া আর কি। হ্যাঁ তো হি হ্যাজ সাচ এ শার্প মেমোরি দ্যাট দ্যাট হি ক্যান narrate the story chapter and verse। বাহ বাহ। ওটা হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, মানে হচ্ছে হুম একদিকে পুরস্কৃত করা এবং অন্যদিকে শাস্তি দেওয়া। তো হুম। দি সাকসেসফুল বিজনেসম্যান follows the carrot and stick policy towards his staff। employees। বাহ। তো আরেকটা হচ্ছে কাম ইন হ্যান্ডি, যেটা হচ্ছে আমাদের খুব দরকারি হওয়া। তো ই টেক সাম ড্রাই ফ্রুট ডিউরিং দ্য ট্রেন জার্নি, ইট মে কাম ইন হ্যান্ডি ইন ইয়োর জার্নি। বাহ। মানে দরকারি কিছু জিনিসপত্র আর কি নেওয়া, যেটা আমার কাজে হুম লাগবে হুম আর কি, হুম হুম হুম। ইউজফুল হবে। তো এটা হলো সি। আর সি থেকে স্যার কিছু মানে বাদ দিলাম, মানে কিছু না বাদ না না, দিলাম। মোটামুটি মোটামুটি সবই হয়েছে মোটামুটি। আচ্ছা, এবার হচ্ছে ডি। ডি হচ্ছে প্রথমটা হচ্ছে ইয়ে ডাইন, না এ ডিগ, হ্যাঁ ডিগ দ্য গ্রেভ, যেটা হচ্ছে আমাদের ভেঙে ফেলা আর কি। তো হ্যাঁ বাই হ্যাঁ হ্যাঁ। টেকিং দ্য সাইড অফ দ্য টেকিং দ্য সাইড অফ দ্য গিল্টি হি ডাগ দ্য গ্রেভ অফ হিজ রেপুটেশন। রেপুটেশন। আর তারপরটা হচ্ছে ড্র দ্য লং বো, মানে হচ্ছে বেশি আর কি কোনো জিনিসকে আর কি ও বেশি নয়, বাও। পরিমাণে
হ্যাঁ, ও আচ্ছা, বাউ, ড্র দ্য লং বাউ, মানে কোনো একটা জিনিসকে বেশি পরিমাণে বিস্তৃত করা আর কি। ইন কলিং হিম দ্য এক্সাজারেট। বেস্ট 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 ইংলিশ মিনিংটা অবশ্যই বলতে হবে, হ্যাঁ। ও আচ্ছা, টু এক্সেকারেট ইন কলিং হিম দ্য বেস্ট পলিটিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, হিজ ফলোয়ার্স ড্র দ্য লং বাউ। হুম। ঠিক আছে, পরেরটা হচ্ছে ডাই ইন হার্ডনেস, মানে হচ্ছে ডাই ওয়াইল ওয়ার্কিং, মানে যখন কেউ কাজ করতে করতে আর কি মারা যাবে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ। আওয়ার প্রিন্সিপাল ডাইড ইন হার্নেস। বাহ। তারপরে হচ্ছে ওই ড্রিঙ্ক, ওই অ্যালকোহল, ওই হ্যাঁ, টাচ ডাচ কারেজ। কারেজ। ডাচ কারেজ, হ্যাঁ, ডাচ কারেজ মানে হচ্ছে ব্রেভারি আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স। অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স, মানে তুমি একটা মেয়েকে ধরো খুব ভালো লাগে, প্রপোজ করতে পারছো না, তো মদ খেয়ে গিয়ে প্রপোজটা করে দিল, সেই ব্যাপার আর কি, ডাচ কারেজ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো তারপর। তো এটা খুব ভালো আর এক্সাম্পল ছিল স্যার। এগুলো তো ভালোই লাগবে সুমনকে। সুমন এবার না পড়া না, বলছি মনে রাখার জন্য, ঠিক আছে। আর মুভিতে দিয়ে আবার কি বলছে? আমি বললাম কি বল- সুমন এবার পড়া বলবে। সুমন পড়া ধরার সময় সুমন ছিল না। হ্যাঁ, সুমনকে তো ধরবো এবার, বলো তারপরে। চিরঞ্জিত হয়ে গেল না আর বলবে? আর স্যার কোথায় এমন আপনার আপনার একটা উদাহরণ দিয়ে ফেললাম Excuse সব me. জায়গায়। ওই হ্যাঁ, তো স্যার ওই ইয়েটা ডাচ কারেজের আর ইয়েটা আর বলছি না, কি বলে ওটাকে, এক্সাম্পলটা তারপর একটা ঠিক বলবো। ঠিক আছে, হ্যাঁ তারপরে বলো। ওটা হচ্ছে ডেয়ার ডেভিল, মানে হচ্ছে ইয়ে পার্সন, ফিয়ারলেস পার্সন। হ্যাঁ, অনলি এ ডেয়ার ডেভিল ক্যান ফেস দ্য ল্যান্ড মাফিয়া। হ্যাঁ আর হ্যাঁ। হচ্ছে ডাউন অ্যান্ড আউট, মানে হচ্ছে পুয়ার অ্যান্ড রুইন আফটার এ স্লাম্প ইন দ্য স্টক মার্কেট, হি ইজ ডাউন অ্যান্ড আউট দিস ডেজ। বাহ, ঠিক আছে। আর হবে না। আর আর বলতেও হবে না, কারণ টাইমটা তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে ধরবো এবার। রিঙ্কু বলা বলবে। সেন্টেন্স গুলো বলতে পারবো না। সে যটা পারবে বলো না, মিনিংটাই বলো, সবাই মিনিংই বলছে, সেন্টেন্স দু একজন বলেছে, ঋষিতা বলেছে, আর মৌমিতাও মনে হয় দু একটা বলেছে, আর কে কে বললো, বলো। স্যার আমিও বলেছি স্যার। হ্যাঁ, চিরঞ্জিত বলেছে। থ্যাংক ইউ। Stick by jewel, close together, cut and dried, ready-made from. আমার আজকে খুব ভালো লাগছে জানো, সবাই পড়া বলছো তোমরা। The issue decide the matter, come to a pass, a difficult situation, close safe, a narrow escape, বাহ, cocksure, very sure and certain, ভেরি গুড। fox snoop, to show impudent contempt, ভেরি গুড। cut both argue, to cut both argue. এটা মনে করতে কাট পারছি বোথ না। এন্ডস, বোথ এন্ডস, Cut both ends to আর্গু ইন both ফেভার ends অফ বোথ সাইডস। to argue in favor of both ends. বোথ সাইডস। Characteristic of the reward and punishment. ভেরি গুড। কাম ইন হ্যান্ডি। Coming in handy to be useful. Chapter and verse in full detail to give proof. তারপর Pull on seals to be kept waiting. স্যার আর মনে করতে পারছি না। ওকে, ভেরি গুড, অনেক বলেছো। তারপরে তারপরে বলো। আচ্ছা, প্রিয়া পারবে? প্রিয়া। না স্যার, কেন? আমি দু সপ্তাহ ক্লাস করে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এগুলো কি। ঠিক আছে, সাইকা। হ্যাঁ স্যার, বলবো। হ্যাঁ বলো, অবশ্যই। স্টিক বাই জুল মানে হচ্ছে ক্লোজ টুগেদার, ক্লোজ শেপ মানে হচ্ছে ন্যারো এসকেপ, ভেরি গুড। কাম টু পাস মানে হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশন। আচ্ছা, সবাই শুধু মিনিং বলছে বলে তুমিও মিনিং বলছো না? তোমারও সেন্টেন্স গুলো হয়নি? না, আমার সেন্টেন্স হয় না। বেশ, ঠিক আছে, বলো তাড়াতাড়ি বলো।
কাট অ্যান্ড রাইড হচ্ছে রেডিমেড। রেডিমেড ফর্ম, ভেরি গুড। রেডিমেড ফর্ম ক্লিনস দ্য ইস্যু হচ্ছে ডিসাইড দ্য ম্যাটার। চেকার কেরিয়ার হচ্ছে আপস অ্যান্ড ডাউন। তারপরে কাট বোথ এন্ডস হচ্ছে আর্গিউ ইন বোথ সাইডস। তারপরে কক এ স্ট্রোক হচ্ছে টু শো কক শিওর, কক শিওরকে মনে কক। রাখার জন্য বলি, তোমরা দেখবে মাঝে মাঝে দিব্যি দাও না, ড্যাম শিওর বলছি রে আমি, এটা বললি বলো তো, হ্যাঁ, ওই ড্যাম শিওরটাই কক শিওর। এবার থেকে যখন দিব্যি দেবে না বলবে কক শিওর বলছি, জানিস? বলো। কক শিওর হচ্ছে ভেরি শিওর। তারপরে ক্যারি ওয়ানস পয়েন্ট উইন অ্যাপ্রুভাল। ক্লিনস দ্য ইস্যু ডিসাইড দ্য ম্যাটার। কাম ইন হ্যান্ডি ইউজফুল। ভেরি গুড। ডি দিয়ে কুল ওয়ান্স হিলস হচ্ছে কিপ ওয়েটিং। ভেরি ডাই গুড। ইন হারনেস ডাই while ডাই ডাই while ওয়ার্কিং। ভেরি গুড। dig the grave হচ্ছে destroy। ভেরি গুড। draw the long bow হচ্ছে তোমার বাউ বাউ, bow বউ হচ্ছে নয়, excel। আমি এখনো বিয়ে করিনি, বউ নয়, বাউ এটা, ঠিক আছে? হ্যাঁ, draw the long bow হচ্ছে exaggerate। daredevil হচ্ছে fearless person। dead broke হচ্ছে ডেড ব্রোক মানে হচ্ছে পেনিলেস, পেনিলেস মানে টাকা পয়সা নেই যার কাছে। হ্যাঁ, আর ডাউন অ্যান্ড আউট হচ্ছে পুয়ার অ্যান্ড রুইন। বাহ, ওকে ওকে, অনেক অনেক জানো, আবার কি জানবে? আচ্ছা, নেক্সট আমাদের বলবে সুমন। হ্যাঁ স্যার, বলছি স্যার। স্যার আমি সিরিয়াল ওয়াইজ ভাবে পড়িনি, মানে আগে পরে একটু হয়ে গেছে, বলছি আমি তাও। আর আমি আগে পরে যে সবার এক্সাম্পল হয়েছে, গুলো সবার হয়েছে, তুমি বলো। আমি যে এক্সাম্পল গুলো মানে লিখেছি খাতায়, মানে যেটা পড়েছি সেটা আমার নিজের বানানো স্যার। তো গ্রামাটিক্যালি হ্যাঁ যদি হ্যাঁ, মিস্টেক হয় ওইখানে অসুবিধা ইন্টারাপ্ট করবেন স্যার, ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে, বলে দেবেন অসুবিধা যদি নেই, ভুল বলো। থাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কাম ইন বলো। হ্যান্ডি মানে কাম ইন হ্যান্ডি দরকারি হওয়া, মানে কোনো কিছু দরকারি। দ্য রেফ্রিজারেটর উইল কাম ইন হ্যান্ডি ইন সামার, ঠিক আছে? আচ্ছা, হুম 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 ক্লোজ সেফ একটা ন্যারো এসকেপ, মানে যেগুলো মানে ছোটখাটো ব্যাপারে মানে বেঁচে যাওয়া আর কি, ঠিক আছে? আচ্ছা। আই the police when the police was chasing the thief, uh, the thief had a close safe, ঠিক আছে? ভেরি গুড। চিক বাই জল মানে হচ্ছে ক্লোজ টুগেদার, নিকট ভাবে, কাছে আছে। in metropolitan cities it is common that affluence and poverty exist by জল মনে হয়, হ্যাঁ, ঠিক বাই জল। চিক বাই জল। কাট থ্রোট খুব কঠিন। হ্যাঁ, it is very difficult to it is very difficult in politics uh, to survive. It is very difficult in politics to survive as a honest to survive with honesty, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা ইডিয়মটা ব্যবহার করতে পারলো না তো, সেন্টেন্সে ইডিয়মটা দিতে হবে না। আচ্ছা, কাট থ্রোট মানে কঠিন। স্যার এখানে কাট থ্রোটটা কিভাবে ব্যবহার করব? ওই তো সেন্টেন্স তো দেওয়াই ছিল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি টু সার্ভাইভ ইন দ্য টিথ অফ ইন্টারন্যাশনাল কাটথ্রোট কম্পিটিশন, মানে আচ্ছা টাফ আচ্ছা কম্পিটিশন। কাটথ্রোট, টাফ যে জায়গায় বসাচ্ছ ওই জায়গায় কাটথ্রোট বসিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বা তুমি জবের জন্য বলতে পারো, তোমার যদি নিজের সেন্টেন্স বলো, টু সিকিউর এ জব উই হ্যাভ টু ফেস দ্য কাটথ্রোট কম্পিটিশন, এটা বলতে পারো, তাই না? হ্যাঁ স্যার। বলো তারপর। কল এ স্পেড, ঠিক আছে, মানে সোজা কথাই বলা।
don't কাট এ বলছি মানে স্যার আর কি। কল এ স্পেড মানে হচ্ছে সোজা কথায় বলার নয়, হুম। প্লেনলি আর লেখা কথা আছে বেশি তার ঘুরিও থেকে। না, সোজাই বলো, সোজা কথাই বলো, এইটাকে কথা না, বেশি ঘুরিও না, এর একটা টার্ম আছে। হ্যাঁ ওইটাও বটে, আবার তার থেকে একটা ভালো হুম, মিনিং আছে, সেটা হচ্ছে হ্যাঁ, কল এ স্পেড মানে একটা স্পেডকে একটা স্পেডই বলা, তার মানে একদম হুম, ঠোঁট কাটা, যেটা সত্যি সেটাই বলা, যেটা সত্যি না সেটা বলা, হ্যাঁ, মানে এটা ঠিক অপোজিট হচ্ছে কাঠের লেকচার। কাঠের লেকচার মানে বউ যদি সাপটাকে ব্যাঙ বলে দেয়, স্বামী বলবে হ্যাঁ ওটাই ব্যাঙ, হাজব্যান্ড। হ্যাঁ, ওই হাজব্যান্ড যে বউয়ের কথা ওইভাবে মানে, মানে এমনি হুম, বউয়ের সঙ্গে আলোচনা করা সেটা খারাপ জিনিস নয়, হুম, সেটাকে কাটের লেকচার বলছে না। কাটের লেকচার হচ্ছে সেটা যখন বউ যদি ভুলও বলে সেটাকেও হুম, বউ সাপোর্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে কাটের আচ্ছা, আচ্ছা, লেকচার। কিন্তু ওরা যদি ডিসকাস করে আলোচনা করে কোন একটা জিনিস করে লজিক্যালি, সেটাকে কাটের লেকচার বলা হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তেমনি ক্যারি ওর দ্য ডে। ঠিক অপোজিট, ওর ঠিক অপোজিট হচ্ছে কল এ স্পেড। হাজব্যান্ড কাটের আচ্ছা, লেকচার ফলো না করে সে কি বলছে, যে আমি হ্যাঁ, সাপকে ব্যাঙ বলবো না, আমি বলবো কল এ স্পেড, আমি সাপটাকে সাপই বলবো, ব্যাঙটাকে ব্যাঙই বলবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। বলো। পরেরটা হচ্ছে ক্যারি দ্য ডে, মানে হচ্ছে টু উইন ভিক্টরি। নীরজ চোপড়া আফটার থ্রোয়িং দ্য জ্যাভেলিং and when he became first, he carries the day। বাহ, ভেরি গুড, দারুণ সেন্টেন্স। ঠিক আছে। এরকম আচ্ছা, লিখলে একটা কি হয় হচ্ছে, বলো তো, আলোচনাগুলো বাড়ে। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার। ক্রস ওয়ানস মাইন্ড, মানে হচ্ছে মনে হওয়া। হ্যাঁ। আফটার ওয়াচিং দ্য প্রিভিয়াস ম্যাচেস অফ নীরজ চোপড়া, it হুম crossed my mind that he will break a leg বা he will win the match। এখানে দুটো ইডিএম ব্যবহার করে দিলাম স্যার। ভেরি গুড। ঠিক আছে। বলো বলো। কাম হোম টু, মানে হচ্ছে বোঝা। আই হুম, ক্যানট কাম হোম টু ম্যাথমেটিক্স। বাহ। ঠিক আছে। না, কাম হোম টু মানে ওটা হবে না, দাঁড়াও দাঁড়াও। কাম উম, হোম টু মানে তো বোঝা, আপনার পিডিএফ এ ছিল। কোথায় আছে বলতো টু কাম হোম আন্ডারস্ট্যান্ড। টু? দাঁড়াও, বুঝে পাচ্ছি না, একবার দাঁড়াও। ওটা টু আন্ডারস্ট্যান্ড হবে। কত নম্বর বলো তো এটা? কাম হোম টুটা কত নম্বর আছে? এক সেকেন্ড স্যার, কাম হোম পিডিএফ টু টা মিনিং দিলাম। বলছো মনে হয়। হ্যাঁ, কাম তুমি হোম টু মানে তো বোঝা, মানে কোনো কিছু বোঝা তো। তিন তুমি নম্বর আছে প্রথমে স্যার। 3-এ চলে গেছো কেন? ওগুলো তো আগের দিন হয়ে গিয়েছিল, তাই তো বলতে আমি খুঁজে পাচ্ছি না। ও আমাদের তো আচ্ছা, এটা, লাস্টের 10টা ছিল, আর ডি এর মনে হয় 7টা না কটা ছিল। ও অ্যাকচুয়ালি স্যার আমার প্রথমের গুলো হয়নি, তো সেই জন্য আচ্ছা একবার বেশ, ঠিক মুখস্থ আছে। করলাম স্যার। কাম হোম টু মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এখানে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, সীমা ওয়ান্টেড টু বি এ টিচার ইন দ্য কলেজ বাট সোন ইট কেম হোম টু হার দ্যাট সি ওয়াজন্ট ফিট ফর দ্য জব। হুম। এইটা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তুমি কি এক্সাম্পল দিচ্ছ? মানে আমি অঙ্ক বুঝি না একদমই। না না না, আই এই ক্যানট। বোঝা আলাদা, ও, এই বোঝা আলাদা। বোঝা অঙ্ক বুঝি না মানে হচ্ছে আই ক্যানট সলভ দ্য সাম, আমি সলভ করতে পারি না। অঙ্কর বোঝা ব্যাপারটা আলাদা, অঙ্কর বোঝাটা ক্যালকুলেটিং ব্যাপার আছে। আর এমনি আন্ডারস্ট্যান্ড কোনো একটা সিচুয়েশন বোঝা, ওই সেন্টেন্সটা হবে না। ওই জন্য প্রথম প্রথম না চেষ্টা করবে যে সেন্টেন্স গুলো আমি দিয়েছি হুম, ওইগুলোকে হুম। বাদ দিয়ে নয়, ওইগুলোকে ভিত্তি করে না তুমি নিজের মতো বানানোর চেষ্টা করবে। না, ওটা থাকেই, আমি প্লাস একটা সহজ এক্সাম্পল দিয়েও মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই, দুটো ঠিক। এক্সাম্পল করে দিই স্যার। ঠিক আছে, ভেরি গুড। বলো তারপর। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যার ক্লিপ ওয়ান্স উইং, মানে কারোর ক্ষমতা কমানো। আই বাহ। উইল মোহনবাগান উইল ক্লিপ ইস্ট বেঙ্গলস উইংস। বাহ, ঠিক আছে। ভেরি গুড। ইন দ্য ম্যাচ। হ্যাঁ, তারপর বলো। তারপর তো স্যার একটু ভাবছি স্যার, বেশ, আর ভাবতে হবে না, বলে অনেক দিলাম। হয়ে গেছে, আমাদের টাইমও আসলে আমি শেষে। পরপর সিরিয়াল ওয়াইজ মুখস্থ হইনি তো, মানে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরলে আমি বলে দিতে পারবো। বেশ ঠিক আছে, আমরা পড়াটা আজকে অনেকক্ষণ ধরে নিলাম। এবার হ্যাঁ থেকে স্যার। টাইম বেঁধে দেবো, যে এই টাইমের মধ্যে পড়া ধরা কমপ্লিট করবো, বুঝতে পেরেছো তো? না হলে কি বলতো, অন্য সিলেবাস গুলো কমপ্লিট হবে না। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমরা তোমাদেরকে মনে হয় ন্যারেশন চেঞ্জ ধরেছিলাম, তাই তো? ওইটা কিছুটা এগিয়ে দিই, তারপরে ওই ইডিওমেটিক ট্রান্সলেশনটা করাবো, আর একটু ডিসকাশন করে তারপর ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদেরকে টপ 200টা মতো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গ্রুপে দিয়েছি না, দিইনি? দিইনি না তোমাদের গ্রুপগুলোতে? না না স্যার। স্যার।
ওয়ান না ওয়ার্ড না স্যার। সাবস্টিটিউশন, বেশ ঠিক আছে। তোমাদেরকে সকলকে আমার তো ইডিএমস তো দেওয়াই হলো, ইডিএমসটা প্রত্যেকদিন বাড়তে থাকবে। কিভাবে দেবো বলে দিচ্ছি দেখো। তোমাদের এইচ পর্যন্ত দেওয়া আছে না, ওইটা কিন্তু বলতে যেন না হয় প্রত্যেক দিন 20টা করে পড়া থাকবে। মানে প্রত্যেক দিন ওটা যেন বলতে না হয় এই পরের দিন পড়া থাকবে, এরকম ব্যাপারটা যেন না হয়। যেমন আজকে ডি এর 7 পর্যন্ত ছিল, মানে ডি এর পরে ডি এর তো আর বেশি নেই, ডি এর হয়তো আর 7টা আছে, আর বাকি এখনো 13টা তোমাকে ডি এর পর কি চলে যাচ্ছে, ই, ই থেকে করতে হবে। বুঝতে পেরেছো? এরকম ভাবে তোমরা কিন্তু পর পর করবে, আমি প্রত্যেকদিন পড়া ধরবো। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমি তোমাদেরকে অ্যাডভান্স দিয়ে রাখবো, পড়া আমি ধরবো না এখন। কেন দিয়ে রাখবো? কারণ পরীক্ষা সামনে আসছে, কারণ যদি মনে হয় আমি বেশি করে পড়ে রাখবো, সে পড়ে রাখতে পারো। আর এই যে এইচ পর্যন্ত আমি দিয়েছি, এইচটাকে আমি বাড়াবো, মানে এরপরে যখন এইচটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার হয়তো আমি আরো 4টে অ্যালফাবেট দিয়ে দেবো। এইভাবে জেড পর্যন্ত এটাকে কমপ্লিট করাবো, ঠিক আছে? এবং প্রত্যেক দিন পিডিএফটা এমন ভাবে দেবো, প্রত্যেক দিন কিন্তু ওই সামনের গুলো থাকবে, শুধুমাত্র এইচটা থাকবে এমনটা নয়। কিন্তু তোমরা যারা জেরক্স করাবে তারা কিন্তু সচেতন হয়ে জেরক্স করাবে, মানে নাহলে দুবার রিপিট হয়ে যাবে। আমি প্রত্যেক দিন যে পিডিএফটা দেবো, পেজটা শুধু বাড়বে। ধরো আজকে 10 পেজ আছে, কালকে 12 পেজ হবে, মানে ওই লাস্টের 2টো পেজ ঢুকলো, আবার তারপরে 2টো পেজ ঢুকলো। ওই জন্য আমি যখন একদম পিডিএফটা শেষের দিকে দেবো তখন যারা জেরক্স করবে তখন তো কোনো অসুবিধা নেই। আর যারা প্রথমের দিকে জেরক্স করাচ্ছ তারা মনে রাখবে যে কত পাতা পর্যন্ত তুমি জেরক্স করেছিলে, তুমি তার পর থেকে জেরক্সটা করাবে, ঠিক আছে? এটা আমি জানিয়ে রাখলাম, না হলে তোমরা মুশকিলে পড়বে। স্যার তাহলে খাতায় লিখে নেওয়াটাই সবথেকে ভালো। অবশ্যই খাতায় লেখা তো উত্তম জিনিস, কিন্তু যদি কেউ না লেখে তাদের জন্য বলে রাখলাম, ঠিক আছে? তো আমরা ভয়েস ন্যারেশন চেঞ্জ শুরু করেছিলাম। ন্যারেশন চেঞ্জে কত দূর হয়েছিল? ইন্ট্রোডাকশন শুধুমাত্র, তাই তো? বলো। হ্যাঁ স্যার, মানে ইন্ট্রোডাকশন ওই যদি ইনডাইরেক্ট স্পিচ আর ডাইরেক্ট স্পিচের কাকে বলে, মানে কি পার্থক্য আর কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, সেগুলো বলানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুলস যদি এখনো যাওয়া হয়নি। বেশ, শুধু ওইটুকু বলা হয়েছে তো? বেশ ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। হ্যালো, বলো চিরঞ্জিত, হ্যাঁ বলো। বলছিলাম আপনি মাঝে একটা ইয়ে করেছিলেন যে যে কোনো একজনের হাতের লেখা ভালো আর কি। হ্যাঁ, তো সবাই তো মোটামুটি ওই খাতায় তো নোট করছে, তো আপনি এটা মাঝে করেছিলেন যে ক্লাসের শেষে সে তাকে একটা ছবি তুলে একটা ইয়ে গ্রুপে পাঠিয়ে দিতে বলছে। সেটা যদি স্যার শুরু করা যায় খুব ভালো হয়। শুরু করা তো আমি তো দায়িত্ব দিয়েছি, মনিটরও করে দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে তো মনিটরও দায়িত্ব পালন করছে না। যেমন আমাদের এই ব্যাচে আমি দায়িত্ব দিয়েছিলাম, সুমনকে। কাকে দায়িত্ব সুমনকে দায়িত্ব দিলাম। সুমন একটু কাজের লোক, ও একটু ব্যস্তর মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে দায়িত্বটা চেঞ্জ করি না। সুমনের পর সাকিনাকে দিলাম, সাকিনা তো নিজেই নেই, আউট অফ মার্কেট হয়ে গেছে ও। স্যার এইটা তো বলেনি যে মানে মানে যা যা লিখছে সেগুলোকে গ্রুপে পোস্ট করতে হবে, বা না, এটা তো যাদের হাতে লেখা এখনো। ভালো পোস্ট করতে হবে নয়, দিয়ে দিলে ভালো। ধরো অনেকে তো আজকে ধরো প্রেজেন্ট নেই, আজকে লেখাটা ধরো একটা গ্রুপে থাকলো, ও একটু দিল, অন্যজন একটু দেখে নিতে পারলো। অবশ্যই এই কোঅপারেশনটা দরকার স্টুডেন্টদের মধ্যে। তো এই হ্যাঁ ব্যাচে তাহলে দিয়ে এই দেবো স্যার, ব্যাচে যারা অসুবিধা নেই। রেগুলার ক্লাস করে, যেমন ঋষিতা আর সাইকা, এরা কিন্তু রেগুলার ক্লাস করে আমি দেখেছি। তো ঋষিতা সাইকা দুজনের মধ্যে একজন একটু করতে পারবে এই দায়িত্বটা? মানে যেদিন ঋষিতা অ্যাবসেন্ট থাকবে সেদিন সাইকা করবে, যেদিন সাইকা অ্যাবসেন্ট থাকবে সেদিন ঋষিতা করবে, পারবে? ওই মনের শান্তি বলে স্যার কি একজন আছে, সে আছে কিনা জানি না, মানে তার হোয়াটসঅ্যাপে নাম লেখা আর কি, মনের শান্তি। সে দিত বেশ, আচ্ছা মানে তার হাতে সুন্দর, সে আছে কিনা আচ্ছা জানি না, আচ্ছা, দেখতে পাচ্ছি তার নাম লেখা আছে মনের শান্তি। তো বলো তার ঋষিতা, নামে বলো, একটা কথা বলো। স্যার আমার সাইকা হাতের লেখা তো ভালো নয়। তো যেমনই হোক বুঝতে পেরে যাবে সব, অসুবিধা নেই। আর সাইকা, ঠিক সাইকা আছে। পারবে? হ্যাঁ স্যার, আমার তো মোটামুটি হাতের লেখা। আরে বাবা ঠিক আছে, আমাদেরও তো মোটামুটি, আমারই খুব ভালো নাকি। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। তাহলে দিয়ে দিও। তাহলে এই ব্যাচে পেয়ে গেলাম। আর ওই দিকের ব্যাচের আমি কাকে দায়িত্ব দেবো? আহ ওই দিকের ব্যাচে দায়িত্ব তো শাহজানাকে দিয়েছিলাম, শাহজানা কোথায় গেল? হ্যাঁ স্যার, তুমি একটু দিয়ে দিও, হ্যাঁ? তুমি তো রেগুলার আর ক্লাস করো, ওই জন্য। আজকে যেটা লেখা হবে ওটা তো? হ্যাঁ, এই ধরো রুলস লেখালাম, বা হয়তো এই যে আগের দিন যেমন তোমাদেরকে ইডিওমেটিক ট্রান্সলেশন করতে দিয়েছিলাম, বললাম বাড়িতে প্র্যাকটিস করবে, মানে কেউ যেন বলতে না পারে স্যার আমি জানতাম না। গ্রুপে রইলো যে এইগুলো স্যার ইডিওমেটিক ট্রান্সলেশন দিয়েছে,
বা আজকে হয়তো ন্যারেশন চেঞ্জ হ্যাঁ স্যার, ওইটা শেখালাম তো আমি যে গ্রুপে দিয়ে এই রুলস দিয়েছিলাম, গুলো, হ্যাঁ ওটা দিয়েছে আমি দেখেছি, নেক্সট ডেটটা। আর এই রুলস গুলো স্যার করেছে, এই রুলস এর উপরে এই অ্যাক্টিভিটি গুলো দিয়েছে, এরকম ভাবে আর কি একটু, মানে যেগুলো তুমি লিখছো নোট ডাউন করছো সেগুলো তুমি দিয়ে দেবে, ঠিক আছে? বেশ, এটা নিয়ে আর ঠিক বারবার আছে। যেন আমাকে আলোচনা না করতে হয়, এটা তোমাদের ম্যাচিওর ব্রেনে নিজেদের মতো করে করবে, ঠিক আছে? বেশ। স্যার আর আমাদের ব্যাচ আর প্রত্যেক দিন হোমওয়ার্ক, হ্যাঁ প্রত্যেক দিন হোমওয়ার্ক দেওয়ার ব্যবস্থাটা মানে যেটা বলেছি শাহজানাকে এবং আমাদের এদিকে ঋষিতা এবং সাইকাকে দায়িত্ব দিলাম। তোমরা কিন্তু প্রত্যেক দিন গ্রুপে মানে এই ক্লাস শেষ হওয়ার পর কি কি হোমওয়ার্ক দিচ্ছি আমি, যেমন ধরো 10-20টা ইডিএমস তো প্রতিদিন মুখস্থ থাকছে, সেই ইডিএমসটা কি কোন অ্যালফাবেটিক্যাল দেওয়া হলো সেটা তুমি লিখে দেবে। তার সাথে যদি আমি আজকে কোনো এক্সারসাইজ ন্যারেশন চেঞ্জে দিই সেটা তো ছবি তুলে গ্রুপে দিচ্ছই, আর তার সাথে পরের দিন ক্লাসে কি করাবো বলেছি সেটাও একটু জানিয়ে দেবে, ঠিক আছে? এই তিনটে জিনিস কিন্তু দুটো করবে। আর আমাদের ওই গ্রুপের কথা আমি পাঠিয়ে দেবো, ওই গ্রুপে আরেকটা যেটা গ্রুপ আছে, তো তোদেরকে এই গ্রুপে মার্চ করে দেবো, ঠিক আছে ইপসিতা? চিন্তা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো দেখো আজকে ন্যারেশন চেঞ্জের আমরা কিছু রুলস করছি, ন্যারেশন চেঞ্জের রুলস, হ্যাঁ ন্যারেশন চেঞ্জের রুলসগুলো আমাদেরকে জানতে গেলে প্রথমে বলেছিলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে 5 প্রকারের সেন্টেন্স বলেছিলাম, ওই সেন্টেন্সগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই খাতা পেন বের করো, আমি বলতে শুরু করবো, তোমরা লিখবে। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমাদেরকে তো বেসিকটা শুধু শেখালাম, যে কারোর কথাকে যখন আমরা থার্ড পার্সনই বলছে, অন্যজনই বলছে, এগুলো নিশ্চয়ই আর বলতে হবে না, আগের দিন খুব ভালো করে বলা হয়েছে। তো অন্যজনই বলছে এবং সেই কথাটা যদি ডাইরেক্ট হুবহু সেই লোকটা যে রকম ভাবে বলেছিল সেই কথাটাকেই যখন কোটেশনের মধ্যে দিয়ে বোঝানো হয় তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। আর যখন ওই কথাটাই কমা কোটেশন তুলে দিয়ে পার্সন মানে প্রোনাউনকে চেঞ্জ করে দিয়ে যখন আমরা বলি তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন, ঠিক আছে? এবং টেন্সের সাথে ভীষণভাবে রিলেটেড এবং 5 প্রকারের সেন্টেন্সের সাথে ভীষণভাবে রিলেটেড। তো 5 প্রকারের সেন্টেন্স তো আমরা জানি, শিখে গেছি, ওই জন্য আগে থেকে টেন্স আগে থেকে শিখিয়ে দিয়েছি। তোমরা বলতে পারবে না স্যার টেন্স শেখাননি স্যার, তো ওইগুলো সব কিন্তু শেখা হয়ে গেছে, হ্যাঁ। এবার লিখো তাহলে, আমি ডিকটেট করছি, তাড়াতাড়ি করে লিখবে। আচ্ছা, কোনটাকে রিপোর্টিং ভার্ব বলে আর কোনটাকে রিপোর্টেড স্পিচ বলে এটা করেছিলাম, শিখেছিলাম আগের দিন, বলো? হ্যাঁ শিখিয়ে দিয়েছি, তাহলে আর বলার কিছু নেই। মানে ওই যে হ্যাঁ কমা স্যার, শিখে কোটেশনের দিয়েছে। কমার আগে যে ভার্বটা থাকে ওটাকে আরেকবার বলে দিচ্ছি, ওটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর কোটেশনের ভিতরে যে পুরো বক্তব্যটা থাকে ওইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটা আমি আর বলছি না, এটা কেন শেখালাম, এটাকে রিপোর্টিং ভার্ব বলে আবার কেন মনে করালাম, কেউ বলতে পারবে কেন মনে করালাম? কারণ স্যার ন্যারেশনটা শুরু হচ্ছে এই দুটো জিনিস দিয়েই, তো সেই জন্য এটা হ্যাঁ, একবার হ্যাঁ। রিপিট করে দিই। মানে আমি ধরো সুমনের বাড়ি যাব, সুমনকে ধরো চিনি না, হ্যাঁ, এই আমাদের কি বলে ঋষিতা জিজ্ঞেস করলো, মৌমিতা জিজ্ঞেস করলো যে সুমনের বাড়ি যাব স্যার, একটু বললে ভালো হতো, ঠিক আছে? তো আমি ওকে অ্যাড্রেস বলছি, সুমনের বাড়ি হচ্ছে কোথায় জানো? শাহজানার বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরটার পাশে একটা বাঁশবাগান আছে, ওই বাঁশবাগানের পাশেই হচ্ছে সুমনের বাড়ি। তো ও বুঝতে পারবে? মমিতা, মমিতাকে অ্যাড্রেস বলছি আমি, সুমনের বাড়ির অ্যাড্রেস। কি অ্যাড্রেস বললাম? শাহজাহানার বাড়ির পাশেই হচ্ছে সুমনের বাড়ি, শাহজাহানার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে সুমনের বাড়ি। তো মমিতা কি পৌঁছাতে পারবে সুমনের বাড়ি? না স্যার, কেন? কেন পারবে না? আমি তো শাহজাহানের বাড়ি চিনি না। ভেরি গুড, তুমি শাহজাহানকেই চেনো না। তো আমি তোমাকে এখন পাশের লোকটাকে চেনালাম। তুমি যদি রিপোর্টিং ভার্ব না বোঝো, রিপোর্টেড স্পিচ না বোঝো,
তাহলে আমি এবার রুলস গুলো লেখাতে শুরু করব, বলবো যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের এই পরিবর্তন হয়, এই পরিবর্তন হয় না। তাহলে তুমি সুমন শাহজাহানকেই চেনো না, সুমনের বাড়ি যেমন পৌঁছাতে পারবে না, তেমনি তুমি ন্যারেশনের নামগুলোই জানো না, তাহলে তুমি বুঝবে কেমন করে কোন ভার্বটা কি চেঞ্জ হবে? ওই জন্য তোমাকে আগে শাহজাহানের সাথে পরিচয় করালাম, তারপরে তুমি সুমনের বাড়ি যাবে, ঠিক আছে মমিতা? ঠিক আছে স্যার। ওকে, এক্সাম্পলটা দারুণ ছিল। হ্যাঁ একটু একদম। নাম টাম করো, কি করছো? আপনি ভাগ্যিস ওটা বলে দিলেন, নয়তো তো মমিতা দিয়ে আস্তে আস্তে ওই পুকুরে পড়ে যেত। আরে স্যার, ওই পুকুরের ধারে দাঁড়িয়ে তো সুমন রিল বানায়, আপনি দেখেছেন? ও আচ্ছা আচ্ছা। না ওগুলো পার্সোনাল টক, ওগুলো আমার সঙ্গে আলোচনা করে লাভ নেই। আচ্ছা তাহলে মমিতা ডাইরেক্ট দিয়ে আমার লাইফ ইন্টারোগেশন। দেয় স্যার। আচ্ছা, এবার লিখো, এবার হেডিং করো তোমরা, জেনারেল রুলস ফর অ্যাসার্টিভ সেন্টেন্স। জেনারেল রুলস ফর অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস মানে টেন্সের পরিবর্তনগুলো কিন্তু সব সেন্টেন্সেরই এক, কিন্তু আমাদের জাস্ট রিপোর্টিং ভার্বটা একটু একটু চেঞ্জ হয় আর কি। সেন্টেন্স যখন চেঞ্জ হয় তখন একটু চেঞ্জ হয়, এটা তোমরা করতে করতে বুঝতে পারবে। তো লিখো নাম্বার 1 রুলস, যেটা লিখো লিখো রিপোর্টেড স্পিচের রুল 1 লিখো, রিপোর্টেড স্পিচের পূর্বের কমা COMMA ব্র্যাকেটে কমা চিহ্নটা লিখে নেবে, পূর্বের কমা এবং তারপরে কোটেশন বানান কে বলতে পারবে? এগুলো কিন্তু তোমাদের ওয়ান ওয়ার্ড, তোমাদের কিন্তু রং স্পেলিং এর উপরেও কিন্তু কম্পিটিটিভ কোশ্চেন থাকে, হ্যাঁ তাই জন্যই জিজ্ঞেস করলাম। বলো সুমন, বলো না অন্য কেউ বলো, বলো কি বলতে গেলে? সাইকা, সাজানা বলো, QUATATION বুঝতে পারো না, পুরোটা বলো, আরেকবার বলো। QUATATION এ হয়ে গেল, ওইখানে শেষ হয়ে গেল। এ হবে না স্যার, ও হবে। ও হবে QUO দেখো আমি বলছি TATION কোটেশন, অনেকে আবার COTTESION কোটেশন লেখা কিন্তু, হ্যাঁ এরকম লোকজন আছে। ওরা অস্কার পাবে স্যার। হ্যাঁ অস্কার নয়, আরো বড় পুরস্কার আবিষ্কার করো। QUOTATION কোটেশন, ব্র্যাকেটে কোটেশনের চিহ্নটা দিয়ে দাও, মাথায় কমা, ঠিক আছে, এইদিকে দুটো ওইদিকে দুটো, প্রথমে উল্টো কমা দুটো, আর ওইদিকে হচ্ছে তোমার সিধা কমা মানে সোজা কমা দুটো। 99 বলো কি বলছো? 66 আর 99। হ্যাঁ 66 আর 91, ভেরি হ্যাঁ গুড ভেরি ঠিকই গুড। বলেছে স্যার। 99। 99, 91 নয়, 99, হ্যাঁ 99। তুলে দিয়ে লেখো, কোটেশন তুলে দিয়ে দ্যাট বসে, THAT দ্যাট বসে। সিলেবাসটা কিন্তু একটা জায়গায় মোটামুটি তোমরা চলে এসছো, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে 2 নম্বর রুলস লেখো, যদি রিপোর্টিং ভার্বটি রিপোর্টিং ভার্ব কি আর জিজ্ঞেস করতে পারবে না, প্রথমেই বলে চলে এসছে এই জন্য। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে,
রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে। ফিউচার বানান কি? FUTURE, আরে ফুটুরে। এটা আগেও ফিউচার বলেছিলেন স্যার টেন্সে আপনি। থাকে, তবে ইনডাইরেক্টে ইনডাইরেক্টের মানে ইনডাইরেক্ট করার জন্য আর কি, ইনডাইরেক্ট ইনডাইরেক্টের রিপোর্টেড স্পিচ, SPEECH, স্পিচের ভার্বের, সব এর স্পিচ এর ভার্ব এর টেন্স এর, ভার্বেরই তো টেন্স হয়, ওই জন্য ভার্বের, তারপরে দেখো একটাই সেন্টেন্স চলছে, টেন্সের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। তারপরে লিখো 3 নম্বর রুল, লিখো কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি, কিন্তু যদি, আজকে তো ন্যারেশন ধরো শেষ হবে না, তোমাদেরকে আবার বলছি, ন্যারেশনের জন্য টেন্সটা ভীষণ জরুরি। টেন্সের চ্যাপ্টার করানো আছে, আর একবার রিভাইজ করে নেবে, বিশেষ করে ফরম্যাট গুলো, তাহলেই হবে। 3 নম্বর রুলসে লেখো যদি, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট ইনডাইরেক্টের তাহলে ইনডাইরেক্টের রিপোর্টের স্পিচের, ইনডাইরেক্টের রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের, ভার্বের টেন্সের অনুরূপ পরিবর্তন ঘটে, অনুরূপ পরিবর্তন ঘটে। অনুরূপটা কেটে লেখো তো নিম্নলিখিত পরিবর্তন ঘটে লেখো, তোমরা এলে বুঝতে পারবে না। নিম্নলিখিত পরিবর্তন ঘটে, অনুরূপটা কেটে নিম্নলিখিত করে নাও, ঠিক আছে? দিয়ে তোমরা দুটো ছক কাটো। আমি মুখে ডিকটেট করছি, আজকে বড় একটা অতটা করছি না, কারণ আমি অন্য একটা PDF থেকে দেখছি, ঠিক আছে? মুখে বললে প্রবলেম হচ্ছে লিখতে তোমাদের, না বোর্ড করবো? না স্যার ঠিক আছে, না অসুবিধা না নেই। ঠিক আছে স্যার। মানে ভালো করে বুঝিয়েই বলছি, দেখো ডাইরেক্ট একটা ঘর কাটো ডাইরেক্ট স্পিচ, আর ডান দিকে ঘর কাটো ইনডাইরেক্ট স্পিচ, দুটো ঘর করো, মানে ছক। দিয়ে ডাইরেক্টের ঘরে লেখো প্রেজেন্ট ইনডেফিনাইট, মানে রিপোর্টের স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে, তাহলে ইনডাইরেক্ট করতে গেলে কি হবে সেটা ডান দিকে লিখবো, বাঁ দিকে এক্সিস্টিং টেন্সটা লিখবো, মানে রিপোর্টের স্পিচটা কোন টেন্সে আছে। আর ডান দিকে যখন আমরা রিপোর্টের স্পিচটাকে যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, তখন ওই টেন্সটা কোন টেন্সে পরিবর্তন ঘটবে সেটা আমরা ডান দিকে সোজাসুজি লিখবো, মানে এই দিকে যেটা লিখছো তার সোজাসুজি ডান দিকে উত্তরটা লিখবো। বুঝতে পেরেছো? তাহলে এইদিকে তুমি লিখছো প্রেজেন্ট ইনডেফিনাইট, ঠিক তার সোজাসুজি ডান দিকে ইনডাইরেক্টের ঘরে লেখো পাস্ট ইনডেফিনাইট, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে ওটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে লেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, নিচে ডাইরেক্টের ঘরে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে ওটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ইনডাইরেক্টের ঘরে ওর সোজাসুজি লেখো পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তারপরে পাস্ট কন্টিনিউয়াস হলো,
এবার লেখো Past per- প্রেজেন্ট পারফেক্ট। ডাইরেক্টের ঘরে লেখো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে ইনডাইরেক্টের ঘরে লেখো পাস্ট পারফেক্ট হয়ে যাবে ওটা। প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তার নিচেই ডাইরেক্টের ঘরে লেখো পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট যদি থাকে তাহলে ওটা হয়ে যাবে তোমার, ওটাও হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ডান দিকে লেখো পাস্ট ইনডেফিনাইটের সোজাসুজি পাস্ট পারফেক্ট। Sir, তারপরে present আবার perfect continuous টা যাচ্ছি। তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখায়নি। না স্যার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে গো। ঠিক আছে। আর পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট তো লেখালাম, তারপরে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস যেটা লিখলে তার সোজাসুজি লেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওটা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে। পাস্ট পারফেক্ট যদি থাকে তারপরে লেখো পাস্ট পারফেক্ট নিচেই ডাইরেক্টের ঘরে পাস্ট পারফেক্ট যদি থাকে ওইটা হয়ে যাবে তোমার কি হবে বলো, কে বলতে পারবে? পারবে কেউ? স্যার একটা সেন্টেন্স বলুন স্যার, বলে দিতে পারবো। সেন্টেন্স, আচ্ছা। হি টোল্ড মি, হি টোল্ড মি আই হ্যাড স্টোলেন দ্য ওয়াচ। বলো। হি টোল্ড মি আই হ্যাড স্টোলেন দ্য ওয়াচ। He told me that হুম, হ্যাড বিন হবে স্যার। had been হবে স্যার, কিন্তু সেন্টেন্সটা বানাতে পারছি না। হবে না। ওটাই তো বলছি, দেখো পাস্ট পারফেক্ট থাকলে ওইটার কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ লেখো এইদিকে, মানে পাস্ট পারফেক্টই থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে। লেখো পাস্ট পারফেক্টের সোজাসুজি ডান দিকে লেখো ইনডাইরেক্টে নো চেঞ্জ। ঠিক আছে। তারপরে লেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা লেখা হয়নি, প্রেজেন্ট পারফেক্টের নিচে তোমাদের যদি জায়গা থাকে প্রেজেন্ট পারফেক্টের নিচে লিখে নাও বাঁ দিকে ডাইরেক্টের ঘরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে। এটা শুধু একটু লিখে নিও। আর তাছাড়া তো বললাম সবই, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, আর নিচে পাস্ট পারফেক্টের নিচে লেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টের নিচে লেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে ইনডাইরেক্টে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। হ্যাঁ, এবার পার্সেন্ট অনুযায়ী ভার্বটার পরিবর্তন ঘটতে পারে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। মানে এর জায়গায় ইজ হতে পারে, হ্যাঁ, তারপরে হ্যাডের জায়গায় হ্যাজ হতে পারে, কিন্তু কোনো পুরো টেন্সটার কোনো পরিবর্তন ঘটবে না। বুঝতে পেরেছো? স্যার তারপরে পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে বলে একটু বলবেন? কি 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 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। হ্যাঁ, ওটা বললাম তো, ওটা লিখতে ভুলে গেছি বলে বলে দিলাম। প্রেজেন্ট পারফেক্টের নিচে কি প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট কন্টিনিউয়াস কি বলে রুকসানা বলো একবার। না না স্যার, ওটাই বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট হ্যাঁ কন্টিনিউয়াস। তাই বলো, প্রেজেন্ট পারফেক্টটা বলে দিও না, মুশকিল হয়ে যাবে। না। ঠিক আছে। তারপরে স্যাল, ডাইরেক্টে যদি স্যাল থাকে
তাহলে ইনডাইরেক্টে ও সোজাসুজি লেখো শুড হয়ে যাবে, SHOULD, শুড। তারপরে শ্যালের নিচেই লেখো উইল, উইল থাকলে এইদিকে হয়ে যাবে উড, WOULD। তারপরে বাঁদিকে লেখো মে, MAY, মে, মে থাকলে মাইট হবে। স্যার এই জায়গাটা একটু শুনতে পেলাম না, একটু স্যার বলবেন? এই জায়গাটা না পুরো কেটে গেল আমার, মানে উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে। শুধু এই আর দুটোই বলেছেন তো? হ্যাঁ, দুটোই বলেছে। এদিকে যদি উইল থাকে তাহলে উড হবে হুম। ইনডাইরেক্টে, মে থাকলে যদি এদিকে মে তাহলে এদিকে মাইট হবে। পরপর লেখো নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ। তারপরে নিচে লেখো ডাইরেক্টের ঘরে ক্যান থাকলে ওইদিকে কুড হবে, COULD। আরো কিছু টিপিক্যাল জিনিস আছে, সেগুলো আমরা এক্সাম্পল করতে করতে বুঝবো, ঠিক আছে? অর টু থাকলে কি হয়, এই জিনিসগুলো, ঠিক আছে? এগুলো অর্থের বিচারে ডিপেন্ড করে, ওই জন্য এখন বলতে পারছি না। স্যার অটো থাকলে শুট হয় তো? হ্যাঁ, ওটা মিনিং অনুযায়ী হয়, অর টু তাহলে শুড হয়। ভেরি গুড। স্যার বলো। পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, তারপরে একটা কি বলেছিলেন ওটা আরেকবার বলবেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা ওইটাও নো চেঞ্জ। ঠিক আছে, ব্যাস। এবার 4 নম্বর রুলস লেখো। রুল 3 হলো, রুল 3 আন্ডারে এগুলো সব হলো। রুল 4 লেখো, যদি নিত্য সত্য বা বা নিত্যকার অভ্যাস ইত্যাদি বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটি যে টেন্সেই থাকুক না কেন, যে টেন্সেই, এ হর্ষই যোগ করবে, যে টেন্সেই থাকুক না কেন, কমা রিপোর্টেড স্পিচের, কমা দিলে তো, লেখো ইনডাইরেক্টের, রিপোর্টেড স্পিচের, ভার্বের, টেন্সের, ওই একই কথা বারবার। স্যার আরেকবার বলুন কেনর পরেটা। যে টেন্সেই থাকুক না কেন, কমা ইনডাইরেক্টের, রিপোর্টেড স্পিচের, ইনডাইরেক্ট এর নয়, ইনডাইরেক্ট এ লেখো, রটা কাটো। ইনডাইরেক্টে আগের যতগুলো এর বলেছিলাম না, ওগুলো র গুলো কেটে নেবে, আমার বলা ভুল হয়েছিল। ইনডাইরেক্টের পরে এর লিখেছিলাম, ওইটা র গুলো কেটে নেবে, ইনডাইরেক্টেই লিখবে। ইনডাইরেক্টে, রিপোর্টেড স্পিচের, এইগুলো র লিখবে। ইনডাইরেক্টে, রিপোর্টেড স্পিচের, এই রটার উপর বিশাল মানে লুকিয়ে আছে। রিপোর্টেড স্পিচের, ভার্বের, টেন্সের কোনো পরিবর্তন হয় না। আরেকবার বলছি, যদি নিত্য সত্য বা নিত্যকার অভ্যাস বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটি যে টেন্সেই থাকুক না কেন, কমা ইনডাইরেক্টে, রিপোর্টেড স্পিচের, ভার্বের, টেন্সের কোনো পরিবর্তন হয় না। হয়েছে? মোটামুটি ভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ হলো, ঠিক আছে? এবার আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল গুলো, রুলস গুলো ভালো করে পড়ে তোমরা করার চেষ্টা করবে। আর না পারলে পরের দিন আমি রুলস ধরে ধরে প্রত্যেকটা রুলসকে আমি মেলাবো, তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে বোঝাবো, ঠিক আছে?
আজকে তো জাস্ট লেখালাম, পরের দিন কিন্তু বোঝাবো এবং বুঝিয়ে বাকি যে টেন্স গুলো মানে যে কোয়েশ্চেন গুলো আছে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স গুলো সেগুলোকে কভার আপ করে দেবো, অনেকটা টেনে দেবো পরের দিন। ন্যাশন যে একটা বড় চ্যাপ্টার, এটা খুব তাড়াতাড়ি হবে না, মোটামুটি 2টো ক্লাস লাগবে। তো সেন্টেন্স গুলো লেখো তোমরা ঝটঝট করে, যে সেন্টেন্স গুলো বলছি 1 লাইন করে গ্যাপ দেবে আর লিখবে, ঠিক আছে? লেখো হি সেজ, কমা কোটেশন। ছোট ছোট সেন্টেন্স বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং যেহেতু হচ্ছে, তাই কঠিন সেন্টেন্স দিচ্ছি না, সব সহজ। হি সেজ, কমা কোটেশন, হি উইল কাম। ঠিক আছে? তারপরে তারপরে লেখো আই সেড, SAID, আই সেইড, কমা কোটেশন। কোটেশনের মধ্যে লিখো সি উইল ডান্স, সি উইল, WILL, সি উইল ডান্স, DANC। ঠিক আছে? স্যার বানানটা কি তারপর বললেন? ডান্স, ডান্স গো, ড্যান্স করা, DANC। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে লেখো রাম সেজ, কমা কোটেশন, আই শ্যাল গো, আই শ্যাল গো। ঠিক আছে? তারপরে হি হ্যাজ সেড, হি হ্যাজ সেড, কমা কোটেশন, দিয়ে লেখো আই ওয়েন্ট। তারপরে লেখো ইউ উইল সে, 1 লাইন করে গ্যাপ দিয়ে লিখছো তো? হ্যাঁ ইউ উইল সে, কমা কোটেশন, দিয়ে লেখো আই অ্যাম ইল। তারপর লেখো আই শ্যাল সে, স্যার আরেকবার বলুন। আই ইউ উইল সে, কমা কোটেশন, আই অ্যাম ইল। ইল মানে অসুস্থ, ILL। তারপরে আই শ্যাল সে, কমা কোটেশন, আই ডিড ইট, আই ডিড ইট। ঠিক আছে? তারপরে লেখো হি সেড, কমা কোটেশন, আই অ্যাম ইল। আই অ্যাম ইলটা দুবার ভেবে নিও না, ওটা টেন্স চেঞ্জ হতে ভালো করে দেখবে। হি সেড, কমা কোটেশন, আই অ্যাম ইল। তারপরের সেন্টেন্স হি সেড, কমা কোটেশন, আই ডু ইট। সব হি সেড দিয়ে বলবো, হি সেড, কমা কোটেশন, আই ডু ইট। কোটেশন ক্লোজ করছো তো? তারপরে হ্যাঁ 3 নম্বর, 3 নম্বর কেন, তারপরেরটা, তারপরেরটা লিখো 9 নম্বর। আর কি। আমার নাম্বার মনে নাই, তারপরটা লেখো। হি সেইড, কমা কোটেশন, আই অ্যাম ডুইং ইট। হি সেইড, কমা কোটেশন, আই অ্যাম ডুইং ইট। তারপরে ডি তে তারপরেরটা আর কি, হি সেইড, কমা কোটেশন, আই হ্যাভ ডান ইট। মানে এই ভুলটা নাম্বারিং এ কেন হচ্ছে বলতে পারবে কেউ আন্দাজ? কি স্যার, মানে বুঝতে পারলাম না স্যার। আমি যে নাম্বারিং গুলো বলতে পারছি না, ভুল হচ্ছে, কেন হচ্ছে কেউ বলতে পারবে আন্দাজ করে? স্যার আপনি আগে সেন্টেন্সের উপর বেশি ফোকাস দিচ্ছেন, যে কোনগুলো দিলে করতে পারবে, সব রকম টাইপ কভার হচ্ছে, হ্যাঁ সেই জন্য। ওইটা তো আছেই, ওইটা তো আছেই, তার সাথে আরেকটা ব্যাপার আছে। তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, এইটা তোমাদেরকে আমার তো বলেছি প্রথম দিন থেকেই যে আমার নোট হচ্ছে তোমাদের গুলোই, তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি যার হাতের লেখা ভালো সেটা আমি নোট বানাই, সেইগুলি আবার তোমাদেরকে শেয়ার করি। তো এই নোটটাও একটা স্টুডেন্টের, ঠিক আছে?
এবং এই স্টুডেন্টটার নোটটা আমি ওকে যখন পড়িয়েছিলাম ওকে অন্য একটা স্টাইলে পড়িয়েছিলাম, আর তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে একটু রুলসগুলো আগে করে তারপরে আমি এক্সাম্পলে যাচ্ছি। ওকে এক্সাম্পলগুলো আগে দিয়ে তারপরে রুলসে গিয়েছিলাম, তোমাদেরকে একটু অন্যভাবে যাচ্ছি, ওই জন্য এরকম গন্ডগোলগুলো হচ্ছে। বুঝতে পেরেছো? Yes, না sir. সে ঠিক আছে, সে অসুবিধা নেই। হ্যাঁ, লাস্ট কি বললাম? হি সেড আই হ্যাভ ডান ইট। হি সেড আই হ্যাভ ডান ইট, তাই তো? ঠিক আছে, তারপর লেখো হি সেড কমা কোটেশন আই ডিড ইট। ঠিক আছে, আজকে ক্লাসটা নিতে আমার খুব ভালো লেগেছে কারণ সবাই পড়া বলেছে। তারপরে আবার লেখো হি সেড কমা কোটেশন আই শ্যাল ডু ইট। হি সেড কমা কোটেশন আই শ্যাল ডু ইট। তারপরে আবার হি সেড কমা কোটেশন আই ক্যান ডু দ্য ওয়ার্ক। হি সেড কমা কোটেশন আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপরে আবার হি সেড কমা কোটেশন আই মে গো দেয়ার। আবার হি সেড কমা কোটেশন, যে কোটেশনের মধ্যে লেখো আই ওয়াজ ডুইং ইট। Sir, আই মে গো দেয়ার হয়েছে। I can do the work. আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তারপরে হয়ে গেল হি সেড কমা কোটেশন যে আই মে গো দেয়ার। তারপরে চলছে হি সেড কমা কোটেশন আই ওয়াজ ডুইং ইট। হয়েছে প্রিয়া? স্যার আর একবার বলেন তারপরেরটা। মানে শেষেরটা হি সেড কমা কোটেশন আই ওয়াজ ডুইং ইট। তোমার কত নাম্বার চলছে প্রিয়া বলো? স্যার 15। আর বাকিদের? 15 স্যার। বাস, ঠিক জায়গাতে আছো। হ্যাঁ স্যার, তারপরে ওইটাই হি সেড আই ওয়াজ ডুইং ইট। ডুইং ইট, হ্যাঁ হ্যাঁ। তারপর হয়েছে স্যার। তারপরে হচ্ছে লেখো হি সেড কমা কোটেশন রাম উইল গো। তারপরে হি সেড কমা কোটেশন রাম উইল গো। হয়েছে? তারপরে তারপরটা হি সেড কমা কোটেশন আই শ্যাল গো। কোটেশনের মধ্যে লেখো আই শ্যাল গো কমা বাট ইউ উইল স্টে। কোটেশনের ভিতরে পুরোটা আই শ্যাল গো কমা বাট ইউ উইল স্টে, দে কোটেশন ক্লোজ। তারপরে লেখো হি সেড কমা কোটেশন, কোটেশনের মধ্যে লেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে আবার লেখো হি সেড কমা কোটেশন গড ইজ গুড। কোটেশনের মধ্যে লেখো গড ইজ গুড, জি ডবল ও ডি। তারপর আবার লেখো হি সেড কমা কোটেশন
দেখো, ইন্ডিয়া ওন ফ্রিডম in 1947. ঠিক আছে, তাহলে এইগুলোই দিলাম। তোমরা এগুলোকে নিজেরা করার রুলগুলো পড়ে নিজেরা বুঝে করার চেষ্টা করবে। পরের দিন ইলাবোরেটে আমি বুঝি করাবো। ঠিক আছে, যেমন ভয়েস চেঞ্জে করেছিলাম, ভয়েস চেঞ্জে যেগুলো প্র্যাকটিস দিয়েছি সেগুলো আর বোঝার, সেগুলো অ্যান্সার কি দেবো, সেগুলোকে সলিউশন করে দেবো, সেটা আলাদা। কিন্তু যখন ভয়েস চেঞ্জ বোঝাচ্ছিলাম, যে এক্সাম্পল গুলো ছিল সেগুলো নিশ্চয়ই ভালোভাবে বোঝানো হয়েছিল, তেমনি এটাও হবে। ঠিক আছে, এটা সুন্দর করে বুঝেই হবে পরের দিন। আপাতত দিলাম ওপেন কোয়েশ্চেন, তোমরা সলভ করতে পারো, তোমরা যাতে একটু চেষ্টা করো। তোমরা চেষ্টা করলে টেন্সটাকে আরেকবার রিভাইজ করে এলে, অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে আরেকবার দেখে এলে, তাহলে কি হবে, পরের দিন তোমার বুঝতে সুবিধা হবে। ওই জন্য আমি আজকে করালাম, তাহলে আজকে হয়তো আমি এগুলো করে দিতে পারতাম। আচ্ছা, এবার আমাদের ইডিওমেটিক ট্রান্সলেশনটা অনেকে বলছে স্যার আমাদের তো সামনে পরীক্ষা আছে, ইডিওমেটিক ট্রান্সলেশন ওগুলো মেন পরীক্ষায় থাকে, পিডি পরীক্ষায় থাকে না। তো স্যার এখন ইডিওমেটিক ট্রান্সলেশনটা বন্ধ রাখা হোক, মেন পরীক্ষা যখন হবে তখন আমরা আবার তখন শুরু করবেন। এখন পিলির সিলেবাসটা আগে শেষ করুন, তারপরে ওগুলো করবেন, এরকম বলছে। তো আমি ওই জন্য কি করছি, ইডিওমেটিকটা যেহেতু একটু ভাবনা চিন্তার বিষয়, ইডিওমেটিকটাই না গেলেও, যারা বলছো তাদেরকেই বলছি, ইডিওমেটিকটাই না গেলেও অন্তত টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন গুলো তোমাদেরকে দিয়েছিলাম অনেক আগে, একটা পিডিএফ শেয়ার করেছিলাম, ছোট ছোট ট্রান্সলেশন, আমি হই, সে যায়, আমি খাই, এরকম করে ছোট ছোট ট্রান্সলেশন আছে, দেখবে দিয়েছিলাম, মনে হয় সবাইকেই দিয়েছিলাম, ভুলে গেছো কিনা জানি না, কিন্তু সব গ্রুপেই আমার দেওয়া ছিল, এটুকু স্যার আমি আর জানি। একবার হ্যাঁ শেয়ার স্যার করে দিয়েছিলেন। দেবেন। ঠিক আছে, ওই ট্রান্সলেশন গুলো তোমরা প্রত্যেক দিন, মানে শুধু ট্রান্সলেশন নেই ওখানে, দেখবে দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে আমি যার দিয়ে, তারপরে বলছে যে সাবজেক্টটা সিঙ্গুলার আছে ওটাকে প্লুরাল করে দাও, তাহলে প্লুরাল করলে তো ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। বলছে সাবজেক্টটাকে প্লুরাল করো অ্যান্ড চেঞ্জ দ্য নেসেসারি থিংস, এবং আরো যেগুলো চেঞ্জ হতে চাইছে সেগুলোকেও করো। হ্যাঁ, এরকম ভাবে সুন্দরভাবে গেমিং ওয়েতে তোমরা কিন্তু পুরো টেন্সটা আরেকবার তোমরা চাইলে রিভাইজ করতে পারো, এবং এই টেন্সের দখলটা যদি তোমাদের তৈরি হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবে নিজেরা। যেমন ইপসিতাকে বলছি, বিশেষ করে সুমন, ইপসিতা, তানভি, এদেরকে বলছি, এই যে টেন্সের যে চ্যাপ্টারের যে ট্রান্সলেশন গুলো, ওইগুলোকে যদি ফোকাস করিস, তাহলে কিন্তু মানে লেখার ক্ষমতা তৈরি হবে, ওইগুলোই হচ্ছে মেন। তারপরে তো ইডিএম এর ব্যবহার, তারপরে ফ্রেজাল ভার্বের ব্যবহার, এগুলো পরে। কিন্তু আগে তুমি অন্তত সেন্টেন্স ফরমেশনটা শেখো, সেন্টেন্সটা কোথায় কি বসে, কোন টেন্সে লিখতে হয়, এইগুলো আগে শিখতে হবে, তারপরে আমরা সেটার সৌন্দর্য বাড়াবো, তাই না? আগে আমরা জামা কাপড় পরতে শিখি, তারপরে কি ডিজাইনে জামা কাপড় পরবো, কোনটা কোথায় পরলে ভালো লাগবে সেটা পরে। বুঝতে পেরেছো তো? তো সেই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ওইগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। যদি কেউ বলছো আরেকবার দিতে, আমি আরেকবার দিয়ে দেবো, কিন্তু ওইগুলো কিন্তু পার ডে, আমি তো একদিন সপ্তাহে পড়াচ্ছি, তোমরা পার ডে একটা করে এক্সারসাইজ করবে। তোমাদের তো ইংরেজির একটা টাইম আছে যে আমরা পার ডে 1 ঘন্টা ইংরেজি পড়বো, যেহেতু তোমরা কম্পিটিটিভ স্টুডেন্ট তাই বলছি। তো তোমাদের একটা টাইম লিমিট অবশ্যই থাকা উচিত, যে আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা ইংলিশকে দেবো পার ডে। সেই 1 ঘন্টা 2 ঘন্টা তোমরা কি করবে, তোমাদের পড়া পড়বে, তার সাথে এই আধ ঘন্টা করে এটাকে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব সুন্দর তোমরা রেডি হয়ে গেছো ডেসক্রিপটিভের জন্য এবং অবজেক্টিভের জন্য, দুটোই একসাথে রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবং তারপরে আমি অ্যান্সার কি পাঠিয়ে দেবো, যদি তোমাদের মনে হয়। আমি অ্যান্সার কি দিচ্ছি না এই কারণে যে তোমরা তো তাহলে কিছু করবে না, তোমরা শুধু মুখস্থ করে নেবে, আর আমি মুখস্থ পড়ানো একদম পছন্দ করি না। ঠিক আছে, তাহলে কি স্যার ইডিওমেটিক স্যার সময়, বলো বলো। ন্যারেশন অ্যান্সার কি বলছেন? না না, ন্যারেশনটা না ইডিওমেটিক ট্রান্সলেশন? ইডিওমেটিক ট্রান্সলেশনটা বন্ধ রাখছি, দেশে টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন গুলো দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা ওটা হয়ে গেছে তো স্যার আমাদের। ওইটা তোমার হয়ে গেছে, সবার হয়নি, অনেকেরই হয়নি। স্যার ওটা আরেকবার পাঠিয়ে দেবেন। ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা গেল। এবার তাহলে ইডিওমেটিক ট্রান্সলেশন যেগুলো দিয়েছিলাম, ওইটা তো ফাঁকা, খাতাটা ফাঁকা থাকা, এটা আমি খারাপ মনে করছি। তার জন্য যেটা অলরেডি দিয়েছিলাম নতুন করে আর ইডিওমেটিক দেবো না, কিন্তু যেটা দিয়েছিলাম সেটা অন্তত সলিউশনটা করে নাও আজকে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমাকে বলো একটা একটা করে, আমি তোমাদেরকে বলছি অ্যান্সার গুলো। একটু তাড়াতাড়ি করো। কি দিয়ে ছিল বলো তো? পদ দিয়েছিল, তিনি পদচ্যুত হয়েছেন। পদচ্যুত হয়েছেন, তাই তো? বলো কি হবে এটা? বাপরে। আরেকবার repeat- বলো। বলছে আরেকবার রিপিট করুন না। তিনি পদচ্যুত হয়েছেন। He was fired. হ্যাঁ, ফায়ারটা হতে পারে। আর কি হতে পারে ওর থেকে ভালো? স্যার থ্রোন অ্যাওয়ে হবে কি? হ্যাঁ, থ্রোন অ্যাওয়ে। স্যার থ্রোন অ্যাওয়েটা মানে সিংহাসনচ্যুত হলে ভালো হতো, মানাতো বেশ, নাকি? না না না, ও যেটা বলছে ওর কথাটা খুব একটা খারাপ নয়। পদচ্যুত হয়েছেন মানে ওই তুমি ফায়ার বললে সুমন, ওটাও ভালো ইংরেজি। আর এটা তো একটা ভালো অফিসে আছে। ইংরেজি, হি হ্যাজ বিন ডিসমিসড। লেখো, হি হ্যাজ বিন ডিসমিসড ফ্রম অফিস। এটা অফিসিয়াল ব্যাপার, কিন্তু ওই জন্য ফ্রম অফিসটা যোগ করছি। এটা অফিস বলে কোনো কথা উল্লেখ এখানে নেই যদিও, কিন্তু যেহেতু একটা অফিসিয়াল ব্যাপার, তাই অফিসটাকে ইডিওমেটিক ট্রান্সলেশন বলে এগুলো যোগ করছি। হি হ্যাজ বিন ডিসমিসড, DISMISSED, ডিসমিসড ফ্রম অফিস। তারপরে তিনি সে পদে নিযুক্ত হইলেন, তাই তো? তিনি সে পদে নিযুক্ত হইলেন, কি হবে গো? He joined to that post. না না, জয়েন মানে তো ওটা আলাদা। জয়েন মানে সে জয়েন করলো, জয়েন করলো মানে যুক্ত হলো। আর স্যার নিযুক্ত হইলেন মানে তিনি নিজে নিজে নিযুক্ত নিজে নিজে হওয়া যায় না, যুক্ত নিজে নিজে হওয়া যায়। নিযুক্ত কেউ করে। অ্যাপয়েন্টেড হবে কি? ভেরি গুড মৌমিতা, অ্যাপয়েন্টেড হবে। তাহলে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, দেখো হি ওয়াজ। এই যে শব্দগুলো তোমাদের কাছ থেকে বেরিয়ে আসছে, এটাই দরকার ইডিওমেটিক ট্রান্সলেশন, এটাই তোমাদের স্যার কাছ থেকে শব্দ আদায় করা। কারেন্ট অ্যাফেয়ার্সে এই মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, হি অ্যাপয়েন্টেড প্রত্যেকটা সেন্টেন্সে আছে স্যার, মানে পেটে আসলো মুখে আসলো। আচ্ছা, হি ওয়াজ, এটাই হবে। তোমরা যে ভাবছো প্রচুর কঠিন ইংলিশ থাকবে, তা থাকবে না। একদম সহজ ইংলিশ থাকবে, যেগুলো তোমরা ডেলি ব্যবহার করো সেরকম ইংলিশ থাকবে, কিন্তু তুমি পেটে আসবে মুখে আসবে না, এরকমই হবে। এটা হিউজ প্র্যাকটিস করতে করতে তখন দেখবে আর প্রবলেমটা হচ্ছে না। প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বলে একটা কথা আছে না? ঠিক আছে। তারপরে কি আছে বলো? তাহলে হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্যাট পোস্ট। তারপরে কি আছে? সেটা তাহার কোথায় পদবৃত্তি। পাচ্ছেন? হি ওয়াজ, এটা দিয়েছিলাম আগের দিন ইপসিতা, আগের দিন লিখে দিয়েছিলাম ওদেরকে খাতায়। ক্লাস করিসনি আগের দিন না? না স্যার। তাহলে কি করে হবে? আর রেকর্ডের ক্লাসও করিসনি, ওই জন্যই বুঝতে পারছিস না। তাহলে হি ওয়াজ, তাহার পদবৃদ্ধি হয়েছে মানে পদ বা পা দিয়ে আমরা ইডিওমেটিক ট্রান্সলেশন করেছিলাম আর কি।
লিখেছিলাম বাংলাগুলো আগের দিন, আজকে ইংরাজিগুলো করানো হচ্ছে। স্যার তার পদবৃদ্ধি হয়েছে তাই তো? তার পদবৃদ্ধি হয়ে আছে, কি হবে? হি ওয়াজ প্রমোটেড। ভেরি গুড, এই তো। হবে না বললে হবে, প্র্যাকটিস করলে সব হয়। তাহলে হি ওয়াজ প্রমোটেড না করে লেখো হি হ্যাজ বিন প্রমোটেড, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। হ্যাঁ হয়েছে বলছেন তো, হ্যাঁ হ্যাজ বিন হবে। হি হ্যাজ বিন প্রমোটেড ইন র্যাঙ্ক, এই ইন র্যাঙ্কটা যোগ করাটাই হচ্ছে ইডিওমেটিক। ইন র্যাঙ্ক। তারপর লেখো তিনি পদত্যাগ করিয়াছেন, কি ইংরেজি হবে? স্যার এটা দুটো তিনটে ভাবে বলা যায়, হি হ্যাজ টেকেন লিভ ফ্রম দ্যাট পোস্ট, আর একটা হচ্ছে না 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 না, করিয়াছেন মানে নিজেই তো করেছেন, তাকে তো কেউ করানো হয়নি। আরে পদত্যাগ করা মানে রিজাইন দেয়, রিজাইন হি হ্যাজ দেওয়া। রিজাইন, হি হ্যাজ রিজাইন। হ্যাঁ, দেখো নিজেরা ব্যবহার করি আমরা কিন্তু বেরোচ্ছে না। হি হ্যাজ রিজাইন্ড হিজ অফিস, লেখো হি হ্যাজ রিজাইন্ড, RESIGNED, রিজাইন হিজ অফিস। তারপর হয়েছে। তারপর তিনি উচ্চ পদে প্রতিষ্ঠিত আছেন, মানে উচ্চ পদে প্রতিষ্ঠিত আছেন মানে কি কি হবে, কি হতে পারে বলো, এগুলো তোমরা ইউজ করো বলো। He came to হি ইজ ইন দ্য হায়ার পজিশন। আরে পোস্ট কি করা হয়, হোল্ড করা হয়। হি হ্যাজ হোল্ড দ্য হায়ার হি হায়ার হ্যাজ পজিশন। হোল্ড নয়, হি হ্যাজ নয়, ও আছেন, এখনো আছেন আর কি, হোল্ডস করো, হি হোল্ডস এ হাই পোস্ট। এটা ইনডেফিনাইট টেন্স, এটা তো অভ্যাস। হি হোল্ডস এ HOLDS, holds a high post in office. তারপরে লেখো, তারপরে কি আছে, পদে পদে তুমি আমাকে বাধা দিতেছ। বাধা দেওয়ার ইংরেজি কি? ব্যারেন। বার দেওয়া, বার বা অবস্ট্রাক্ট। এখানে ব্যারেন দেখো হয় স্যার বার হয়। স্যার বলছে এই উচ্চ পদেটা হচ্ছে স্টাবলিশ ইন হাই র্যাঙ্ক হবে না? হাই র্যাঙ্ক, হাই পোস্ট লিখেছে, হ্যাঁ হাই র্যাঙ্ক হবে না কেন, অবশ্যই হবে, ভেরি গুড। যা করবে মানে তো থাকলেই হলো। স্যার আপনি এই তারপরে সেন্টেন্সটা যেটা বললেন, পদে পদে আমাকে বাধা দিচ্ছ তাই তো? বাধা দিচ্ছ, বাধা দিতেছো। ইউ আর ক্রিয়েটিং ব্যারেন, ইউ আর ক্রিয়েটিং বার্স ইন এভরি স্টেপ, ইন মাই sir এভরি স্টেপ। interrupt হ্যাঁ me. ওটা করতে পারো। Sir বাধা interrupt. দিতেছো মানে এখানে যদি দিচ্ছে, লেখো লেখো ইউ অবস্ট্রাক্ট মি। Sir interrupt হবে না? ইন্টারাপ্ট মানে ইন্টারাপ্ট অন্য হবে, জিনিস। ইন্টারাপ্ট মানে হচ্ছে তুমি একটা কাজ করছো, সাময়িক বাধা। আর এটা কি, এটা কিন্তু ও সব সময় দেয় এই বাধাটা, বলছে মানে পদে পদে little বাধা। by little you interrupt me. ইন্টারাপ্ট মানে হচ্ছে তুমি, আমি কথা বলছি, আমি তোমাকে বোঝাচ্ছি, তার মাঝে তুমি ফট করে একটা কথা বললে, মানে তুমি ইন্টারাপ্ট করলে। এটা কিন্তু বাধা দেওয়া না। পদে পদে বাধা দেওয়া মানে হচ্ছে একটা একদম অভ্যাসের মধ্যে হয়ে গেছে আর কি, পদে পদে আমি যাই করতে আছি তুমি আমাকে বাধা ক্রিয়েট করছো, সেরকম ব্যাপার এটা। সেন্টেন্সটা বলুন স্যার, ইংলিশটা যেটা বললেন। ইউ অবস্ট্রাক্ট মি, OBSTRUCT, অবস্ট্রাক্ট মি। পদে পদে ইংরেজি হচ্ছে অ্যাট এভরি স্টেপ, অ্যাট এভরি স্টেপ, STEP। তারপর দেখো তাহার এক পা খোঁড়া, এটা তো পারা উচিত। খোঁড়ার ইংরেজি কি করে, লেম, LAME। তাহলে হি ইজ লেম অফ, লেমের পর অফ বসে এবং অথবা ইনও বসে মাঝে মাঝে, লেম অফ ওয়ান লেগ, হি ইজ লেম অফ ওয়ান লেগ। সুমন তুমি BCS এর যে বইটা পাঠিয়েছো,
ওই বইটা আমার মোবাইলে সাপোর্ট করছে না। তুমি যদি ওই শুধুমাত্র ইংলিশের পার্টটা, শুধু ইংলিশ পার্টটা, যেটা সালের কোশ্চেন গুলো পর পর দেওয়া আছে এবং অ্যান্সার দেওয়া নেই দেখলাম, ভালো দেওয়া হুম আছে, হুম ওই ইংলিশ পার্টটা আমাকে জোগাড় করে দিতে পারবে কি? শুধু ইংলিশ পার্টটা, মানে ইংলিশ ক্রপ করে পার্ট তো ওই বলতে গেলে স্যার পিডিএফটাকে 200টা কেটে পেজ। ওই পিডিএফটাকে আগের গুলো বাদ দিয়ে শুধু ইংলিশ পার্টটা দরকার আমার, পারবে? ওটা কিভাবে করে ঠিক আমি জানি না, কিন্তু ওটা মানে করাটা কঠিন আছে, মানে সব কটা স্ক্রিনশট তুলে একটা পিডিএফ না না, বানানো। স্ক্রিনশট তুলতে হবে না, ওই পিডিএফটাকে ইম্পোর্ট করে কোনো একটা পিডিএফ মানে পিডিএফ এডিটরে ওটাকে ইম্পোর্ট করতে হবে, দিয়ে ইম্পোর্ট করে প্রথম পেজগুলোকে ডিলিট করে দিতে হবে। যেমন এই ক্যাম স্ক্যানার আছে, কিন্তু আমার মোবাইলের র্যামটা খুব একটা বেশি নয় বলে আমার ক্যাম স্ক্যানারে সাপোর্ট করছে না। আচ্ছা, ওটা আমি দেখছি স্যার, আমি ওটা আমার দেখবে বন্ধুরা দেখবে যারা পারে তাদেরকে আমি দেখছি বলে। হ্যাঁ দেখবে তো। হ্যাঁ। আচ্ছা, তারপরে স্যার এই লেম অফটা ও ডাবল এফ হবে না শুধু ও এফ হবে? ও এফ, একটা এফ হবে। লেম অফ ওয়ান লেগ, ও এনি ওয়ান লেগ। আমার বাড়িতে দয়া করিয়া পদার্পণ করিবেন কি? পদার্পণের ইংরেজি কি হবে বলো? পদধূলি ইংরেজি কি? পদধূলি, পদধূলির ইংরেজি কি গো? লেগ ডাস্ট। কে বলেছে? উৎপল দত্ত নাকি? হ্যাঁ স্যার, একদম ঠিক। তো সেরকম উৎপল দত্তের সিনেমা দেখবে, তাহলে ইংরেজি অনেক শিখে যাবে। স্যার ওইটা অন্যায় দেখে স্যার। অবিচার, হ্যাঁ স্যার। অন্যায় অবিচার, উৎপল দত্ত একটা জিনিস ছিল জানো তো? মনে থাকে জানো? উৎপল দত্ত দারুণ বিশাল বড় লাগছে। মাপের, বিশাল বড় মাপের ব্যক্তিত্ব। তো স্যার আপনি আমার বাড়ি বইটা দেখেছেন ওই জন্যই ফট করে বলে দিলেন স্যার। হ্যাঁ। আচ্ছা, উইল ইউ লেখো, এর ইংরেজি হবে উইল ইউ কাইন্ডলি, উইল ইউ কাইন্ডলি সেট ফুট, এসিটি সেট ফুট, পদার্পণ করা মানে পায়ের পাতা ফেলা আর কি। সেট ফুট অন মাই হাউস, তে কোয়েশ্চেন মার্ক। তিনি পদব্রজে রওনা হইলেন, বলো। পদব্রজে ইংরেজি কি হবে? কি স্যার, মানে পুরো সেন্টেন্সটা বলুন। তিনি পদব্রজে রওনা হইলেন। তুমি সেন্টেন্স গুলো লেখা নেই সুমন আগের দিন? সেন্টেন্সটা বলুন বলছো। স্যার এটা কি গ্রুপে কোনো পিডিএফ বা কিছু দেওয়া ছিল? না না না, গ্রুপের নয়, আমি ক্লাসে লিখিয়েছিলাম। তিনি পদব্রজে রওনা হইলেন। সব যদি গ্রুপে দিতে হবে না, তাহলে এখানে আর কেউ এখানে কেউ আর উপস্থিত থাকবে না, সব বলবে স্যার গ্রুপেই পেয়ে যাবো। ক্লাসের একটা বিশাল মূল্য আছে, এটা মনে রাখবে। তিনি পদব্রজে রওনা হইলেন। হি সেট আউট, সেট আউট মানে রওনা হওয়া, এসিটি সেট, ও ইউটি আউট। পদব্রজে ইংরেজি কি হবে বলো? স্যার অন ফুট হবে কি? ভেরি গুড, ঠিকই বলেছে, পদব্রজে মানে পায়ে হেঁটে। ওটা ভালো কথাই বলেছে, তাই বুঝতে পারছো না। আর এইরকমই কিন্তু দেবে পরীক্ষায়, অন ফুট, FOOT। ব্যাস, হয়ে গেল। ইডিওমেটিক আজকের মতো সমাপ্ত। পরের দিন থেকে ওই ট্রান্সলেশন গুলো করবে তোমরা, বলে দিলাম, প্র্যাকটিস করবে, না করলে না করবে, তোমাদের পার্সোনাল ব্যাপার। আমার কাজ আমি করে দিয়েছি, টেন্স শিখিয়ে দিয়েছি। আমি বলেছিলাম না পারলে হেল্প করব, করবে তোমরা, ঠিক আছে?